জয় গুরু। আমি শ্রী সৌমিক জ্যোতির্বিদ বলছি। আজকে আলোচনা করব বিবাহের ক্ষেত্রে সাধারণত জ্যোতিষী মহাশয়রা অষ্টকূট বিচারের কথা বলে থাকেন, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে অষ্টকূট বিচার করার পরও তাতে উপযুক্ত স্কোর থাকার পরও বিবাহের ক্ষেত্রে কিন্তু ফেলিয়ার হচ্ছে, অর্থাৎ বিবাহ টিকছে না বা বিবাহ পরবর্তী জীবনে নানাবিধ অশান্তির সৃষ্টি হচ্ছে। এক্ষেত্রে আরেকটি জিনিস বিচারের প্রয়োজন আছে, যা অভিজ্ঞ জ্যোতিষীরা রেকমেন্ড করে থাকেন: পঞ্চ পাণিগ্রহ দোষ। শুধুমাত্র অষ্টকূট বিচারই কিন্তু সাফিসিয়েন্ট নয়, এর সঙ্গে পঞ্চ পাণিগ্রহ দোষও কিন্তু বিবেচনা করে দেখতে হবে। দেখা গেল অষ্টকূটেও ভালো ম্যাচিং আছে, দুটি চার্টের মধ্যে কম্প্যাটিবিলিটি ভালো রয়েছে, এছাড়াও পঞ্চ পাণিগ্রহ দোষ অনুপস্থিত, সেক্ষেত্রে কিন্তু বিবাহে অগ্রসর হওয়া যেতে পারে। এখন জানতে হবে যে এই পঞ্চ পাণিগ্রহ দোষ কি কি। এই পঞ্চ পাণিগ্রহ দোষ হচ্ছে 5 প্রকার দোষ। প্রথম আসে বৈধব্য বা বিপত্নিক যোগ, দ্বিতীয় হচ্ছে অকাল মৃত্যু যোগ, তৃতীয় হচ্ছে চারিত্রিক দোষ, চতুর্থ হচ্ছে অনাপত্যতা দোষ, পঞ্চম হচ্ছে দারিদ্র দোষ। এই 5 প্রকার দোষ যদি পাওয়া যায় পাত্র বা পাত্রীর চার্টে, জ্যোতিষী মহাশয় যে পক্ষের হয়ে বিবেচনা করবেন তিনি সেই পক্ষের ক্ষেত্রেই দেখবেন যে অপর পক্ষের চার্ট তার কাছে এলে যে সেই চার্টে ওই দোষ রয়েছে কিনা। সাপোজ পাত্রীর বাড়ির লোক যদি জ্যোতিষীর কাছে আসেন, তাহলে জ্যোতিষী মহাশয় পাত্রের চার্টেতে এই পঞ্চ পাণিগ্রহ দোষ আছে কিনা তা কিন্তু বিবেচনা করে তবেই কিন্তু ফলাদেশ করবেন। এবার আসতে হবে যে প্রথম যে বৈধব্য বা বিপত্নিক যোগ কি, এ সম্পর্কে জ্যোতিষশাস্ত্রে কিন্তু একটি সংস্কৃত শ্লোক রয়েছে। এই শ্লোকটি অতি প্রচলিত, তাই শ্লোকটি এখানে বলার চেষ্টা করছি অর্থসহ। লগ্নে ব্যয়ে চ পাতালে ইয়ামিত্রে চাষ্টমে কুজে স্ত্রী জাতকে ভর্তৃনাশৌ পুংসো ভার্যা বিনশ্যতে। অর্থাৎ লগ্নে, দ্বাদশে, চতুর্থে, সপ্তমে বা অষ্টমে যদি মঙ্গল থাকে, তাহলে স্ত্রী জাতকের স্বামী এবং পুরুষ জাতকের স্ত্রীর বিনাশ হয়। এখানে বিনাশ শব্দ বলা হলেও সর্বক্ষেত্রে যে মৃত্যু হবে এরকম কোনো কথা নেই। নিজের প্র্যাকটিসের অভিজ্ঞতা থেকে বলতে পারি, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বিনাশ বলতে এখনকার দিনে সেপারেশন হয়। বিনাশ মানে যে ডেথ হয়ে যায় সবসময় তা কিন্তু নয়। সুতরাং এখানে যে মাঙ্গলিক দোষ যেটাকে আমরা বলি, সেই কথাই বলা হলো এই শ্লোকের মাধ্যমে। তো মাঙ্গলিক দোষ আছে কিনা দেখে নিতে হবে। যদি মাঙ্গলিক দোষ থাকে, তাহলে কিন্তু অপর পক্ষেরও যদি মাঙ্গলিক দোষ থাকে এবং এই মাঙ্গলিক দোষটা যদি মানে ইন্টেন্সিটিটা যদি সেম হয়, অনেক ক্ষেত্রে অনেক জ্যোতিষী মহাশয়রা বলেন যে মাঙ্গলিক দোষযুক্ত পাত্রের সঙ্গে মাঙ্গলিক দোষযুক্ত পাত্রীর বিবাহ হলে তাহলে ভালো, কিন্তু এটাও কিন্তু সর্বক্ষেত্রে সত্য নয়। একজন যদি লো মাঙ্গলিক হয়ে থাকেন, অপরজন যদি হাই মাঙ্গলিক হয়ে থাকেন, তাহলেও কিন্তু প্রবলেমের সম্ভাবনা রয়েছে। সুতরাং খুব সাবধানে বিচার বিশ্লেষণ করে দেখতে হয় যে এই মাঙ্গলিক দোষের তীব্রতাটা দুটি চার্টে কতটা রয়েছে। যদি দেখা যায় দুটি চার্টই হাই মাঙ্গলিক, সেক্ষেত্রে তাহলে অগ্রসর হওয়া যেতে পারে। কিন্তু যদি দেখা যায় এক পক্ষের চার্টের মাঙ্গলিক কিন্তু অত্যন্ত লো, অপরপক্ষে হাই, এরকম ডিসব্যালেন্স থাকলে কিন্তু হবে না। এবার দ্বিতীয় আসছি অকাল মৃত্যু যোগ। এক্ষেত্রে কিন্তু আহ, আয়ু বিচারের যে সূত্রাবলী জ্যোতিষে রয়েছে সেগুলো অ্যাপ্লাই করে দেখতে হবে যে মানে পাত্রীর বাড়িতে থেকে যদি আসে, তাহলে যে পাত্রের চার্ট নিয়ে আসবে সেই পাত্রের চার্টে কোনো অকাল মৃত্যুর যোগ রয়েছে কিনা, বিবাহ পরবর্তী জীবনে কি কি দশা আসবে, সেই দশায় যদি কোনো রকম মৃত্যু যোগ আছে কিনা তা কিন্তু বিভিন্ন সূত্রাবলী রয়েছে। পারাশরীয় মতও যেমন রয়েছে, মহর্ষি জৈমিনীরও কিন্তু আয়ু বিচারের সূত্র রয়েছে। সেই সমস্ত সূত্রাবলী প্রয়োগ করে বিচার করে দেখতে হবে যে কোনো প্রকারের অকাল মৃত্যুর যোগ আছে কিনা। তাহলে কিন্তু যদি অকাল মৃত্যুর যোগ থাকে তাহলে কিন্তু সেখানে বিবাহ দেওয়ার ক্ষেত্রে রেকমেন্ডেশন করা হয় না। আচ্ছা, এবার তৃতীয় হচ্ছে চারিত্রিক দোষ। এটা আজকের দিনে বিচ্ছেদের একটা অন্যতম প্রধান কারণ। চারিত্রিক দোষ দেখার ক্ষেত্রে বিভিন্ন রকম সূত্রাবলী রয়েছে। সাধারণত লগ্নে যদি রাহু মঙ্গল সহাবস্থান করে, পঞ্চমে যদি রাহু মঙ্গল সহাবস্থান করে, কিংবা সপ্তমে যদি রাহু মঙ্গল সহাবস্থান করে এবং তাদের সঙ্গে যদি শুক্রের একটা কোনো প্রকার কানেকশন হয়ে যায়, তাহলে কিন্তু সেখানে বিবাহ দেওয়ার ক্ষেত্রে অনেক রকমের ভাবনা চিন্তা করতে হয়। এবং সেক্ষেত্রে যদি খুব ইন্টেন্সিটিটা খুব প্রবল থাকে, গ্রহগুলো যদি খুব বলবান অবস্থায় থাকে, তাহলে কিন্তু সেখানে অগ্রসর না হওয়াই শ্রেয়। এবার আসা যাক অনাপত্যতা দোষ। বিবাহের ক্ষেত্রে বিবাহ পরবর্তী জীবনে
সন্তান আসার ক্ষেত্রে কোনো বাধা আছে কিনা তা দেখে নিতে হবে। পঞ্চম ভাব থেকে সন্তান বিচার করা হয় সাধারণত, আমি বিশেষ বিচারে যাচ্ছি না। তো পঞ্চম ভাবে যদি কোনো পাপক গ্রহ, বিশেষ করে শনি বা কেতুর মতো গ্রহ যদি অবস্থান করে এবং সেই চার্টে বৃহস্পতি বা রবি যদি পীড়িত থাকে, তাহলে কিন্তু সন্তান আসার ক্ষেত্রে নানা প্রকার বাধাবিঘ্নের সৃষ্টি হয়। এগুলো একটুখানি সূক্ষ্মভাবে বিচার করে নিতে হবে। প্রয়োজনে সূক্ষ্ম বর্গকুণ্ডলীর সাহায্য নেওয়া যেতে পারে। সেখানেও যদি দেখা যায় যে প্রবল সমস্যা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু বিবাহে অগ্রসর হওয়ার ক্ষেত্রে যথেষ্ট ভাবনা চিন্তা করা উচিত। লাস্ট হচ্ছে দারিদ্র দোষ। দারিদ্র দোষ বিচারের ক্ষেত্রে বিস্তৃত সূত্রাবলী জ্যোতিষশাস্ত্রে উল্লেখ রয়েছে। এখানে সীমিত পরিসরে তা আলোচনা করা সম্ভব নয়। দারিদ্র দোষ নিয়ে আমি একটি সেপারেট এপিসোড নিয়ে আসবো, আপনারা অবশ্যই কিন্তু সেই এপিসোড দেখবেন যে এই রকম দারিদ্র দোষ পাত্রের চাটে বা পাত্রীর চাটে রয়েছে কিনা। সেক্ষেত্রে কিন্তু তাহলে বিবাহে অগ্রসর না হওয়াই ভালো। বিশেষ করে যদি দেখা যায় লগ্নপতি দ্বাদশে রয়েছে, অথবা একাদশপতি দ্বাদশে রয়েছে, অথবা দ্বিতীয়পতি দ্বাদশে রয়েছে, এগুলো প্রাইমারি ইন্ডিকেশন অবশ্যই। সেক্ষেত্রে কিন্তু ফিনান্সিয়াল ক্রাইসিস হওয়ার একটা সম্ভাবনা থাকে। এছাড়াও আরও অন্যান্য সূত্রাবলী আছে এবং সূক্ষ্ম বর্গকুণ্ডলীরও বিশ্লেষণের প্রয়োজন আছে। সেগুলো দেখে একটা সামগ্রিক বিচার বিশ্লেষণ করে দেখা প্রয়োজন যে পঞ্চপাণিগ্রহ দোষ আছে কিনা। এক বা একাধিক দোষ যদি থাকে, যদি দেখা গেল 5টার মধ্যে 3 জায়গাতেই দোষ রয়েছে, অথবা 4 জায়গাতেই দোষ রয়েছে, অথবা 5 জায়গাতেই দোষ রয়েছে, তাহলে কিন্তু সেইখানে বিবাহ না হওয়াই শ্রেয়। আজকের আলোচনাটি এই পর্যন্ত। জ্যোতিষ এবং আধ্যাত্মিক আলোচনা শ্রবণ করার জন্য অবশ্যই আপনারা কিন্তু সাবস্ক্রাইব করতে পারেন এবং পেজটিকে ফলো করতে পারেন। নমস্কার।